এখানে আমাদের প্রথম এই কোশ্চেনটাতে বলছে একটা বেলুন। হ্যাঁ, বেলুন কি? বেলুন হচ্ছে একটা সিলিন্ডার। তো বেলুন একটা সিলিন্ডার, ভালো কথা। চলেন আমরা দেখি এটার ফর্মুলা কি কি আছে। একটা ফর্মুলা হলো, লেটস আমরা একটা বেলুন আগে এখানে আঁকি। হ্যাঁ, এই একটা ওর বেলুনের উপরের মাথা, এন্ড বেলুনের দৈর্ঘ্য এই বরাবর, এন্ড বেলুনের নিচে হচ্ছে আরেকটা ওর বৃত্ত। ঠিক আছে। তো বেলুনের দুই মাথায় দুইটা বৃত্ত থাকে। বেলুনের যে মাথা, সেই মাথাটাও বৃত্তাকার। বেলুনের যে তলা, সেই তলাটাও বৃত্তাকার। আর মাঝখানে বেলুনটা হলো লম্বা। তো এটা যে লম্বা, এই লম্বাটার হাইট কত? লম্বাটার হাইট হইলো এইচ। আর এটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত? সেই ব্যাসার্ধটা হইলো আর। তাহলে এইটার যেই তলা, সেই তলার ক্ষেত্রফল হইলো, যেহেতু বৃত্ত, পাই আর স্কোয়ার। এইটার যে মাথা, সেই মাথার ক্ষেত্রফল হইলো পাই আর স্কোয়ার। তো এখন এইখানে আমার কাছে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে এটার চারপাশে যে তল, এই চারপাশে মানে বোতলের গা যেরকম বাঁকানো, ওই বাঁকানো যে এরিয়া, সেই বাঁকানো ক্ষেত্রফলটা কত? তো আমরা এইখানে বলতে পারি এর যে সারা গা, এই গায়ের যে ক্ষেত্রফল, বাঁকানো তলের ক্ষেত্রফল, সেইটার ক্ষেত্রফল হইল 2 পাই আর এইচ। ঠিক আছে। কেন? এটা যদি, এটা কাটলে ইন্টারেস্টিং একটা ডাইসেকশন দেখা যায়। হ্যাঁ, যাক আমরা এটা কাটাকুটি নিয়ে চিন্তা করতেছি না আপাতত। আমরা ফর্মুলাগুলো এই মুহূর্তে মনে রাখতেছি। ফর্মুলাগুলো কিভাবে আসে সেটা দেখতে গেলে ম্যাথ সলভ করার টাইম হবে না। তো যাই হোক, এটার হচ্ছে আমাকে বললো যে বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। আর যদি বলতো যে না ভাই, বক্রতল না, সমগ্র তলের ক্ষেত্রফল। হ্যাঁ, তো যদি বলতো যে না বক্রতল না, আমার সমগ্র তল লাগবে, সেই সমগ্র তলের ক্ষেত্রফল কত হইতো? তখন এই 2 পাই আর এইচ এটা তো থাকতোই, সাথে এই যে মাথায় পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, তলায় পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, এই দুটাও আমার যোগ করা লাগতো। তখন তো 2 পাই আর এইচ যোগ দুইটা পাই আর স্কোয়ার। সেইখান থেকে আমাদের এই সূত্রটা আসছিল যে 2 পাই আর কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে আর প্লাস এইচ। এটা আসছে ওইখান থেকে। তো যাই হোক, আমাকে তো সমগ্রতল বলে নাই, আমাকে বলছে বক্রতল। তো বক্রতল 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান কত বলছে? বলছে যে 2 পাই আর এইচ হইলো 25। তারপর বললো কি আয়তন। আয়তন হইলো 100। আয়তন কেমনে আমরা বাইর করতে পারি? আয়তনের ফর্মুলাটা কিভাবে বলা যায়? আয়তন তো ভলিউম। ভলিউমটাকে আমরা বলতে পারি যে ভূমি গুণ উচ্চতা। তাই তো? ভূমি গুণ উচ্চতা, এটাই হইতেছে আমাদের নর্মালি আয়তনের ফর্মুলা, ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে এর ভূমি কত? তলায় কত? তলায় হইলো পাই আর স্কোয়ার। উচ্চতা কত? উচ্চতা হইলো এইচ। তাহলে এটার ভলিউম হলো পাই আর স্কোয়ার এইচ। কত এই পাই আর স্কোয়ার এইচ এর মান? পাই আর স্কোয়ার এইচ এর মান ওরা আমারে বললো 100। তো ঠিক আছে, এখন বলছে যে ভাই ব্যাসার্ধ কত? আমার কাছে ওরা আর এর মানটা জানতে চাইছে। তো আমি এখানে এখন লিখবো কি? আমরা এখন এখানে লিখতে পারি যে আমাকে তোমরা বলছো 2 পাই আর এইচ, এইটা হইলো 25। আবার আমাকে তোমরা বলছো যে পাই আর স্কোয়ার এইচ হইলো 100। তো যদি আমাদেরকে ওরা এভাবে করে বলে, আমরা দুইটা ভাগ দিয়ে দিই। এই পাশে ভাগ দিয়ে দিলাম, এই পাশেও ভাগ দিয়ে দিলাম। তাহলে কি থাকে? এইচ এইচ কাটা, পাই পাই কাটা, আর এন্ড আর স্কোয়ার একটা কাটা। তাহলে আমার কাছে থাকে হইলো 2 বাই আর। 2 বাই আর সমান এ পাশে থাকে হইলো 25/100, তো 1/4। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি r/2 হইলো 4। সেখান থেকে আমরা বলতে পারি যে আর এর মান হইলো 8। তাহলে আমরা রেডিয়াসের মান কত পাইলাম? আমরা রেডিয়াসের মান পাইলাম হইলো 8 মিটার। তো এখানে জাস্ট আমাকে কি করতে হইলো? জাস্ট আমাকে ফর্মুলাটা লিখতে হইলো। ফর্মুলাটা লিখে আমাকে কাটাকাটি করলে আমার আর এর মানটা চলে আসতেছে। ফর্মুলা জানাটা এখানে আমাদের মেইন ব্যাপারটা ছিল, মেইন ফ্যাক্টর ছিল। ওকে, চলেন আমরা তারপর একটা ঘনক দেখি। একটা ঘনক। ঘনক মানে কি? ঘনক মানে যার এ সমান বি সমান সি, মানে তিনটা বাহুই যার সমান, সেই একটা ঘনক। তো এখন একটা ঘনক, এটা হচ্ছে 3 মিটার, আবার এটা সেন্টিমিটার বলছে। তো তো আমরা বলি যে ভাই, একটা সেন্টিমিটার একটা মিটার ঝামেলা। তো তার চেয়ে এক কাজ করি, আমরা সবগুলাই সেন্টিমিটার রাখি। তো ঠিক আছে, তাহলে আমরা বলবো যে আমাদের এটা তো 3 মিটার। 3 মিটার না, এটা হলো আসলে 300 সেন্টিমিটার। 3 মিটার মানে 300 সেন্টিমিটার, আর এটা হইলো 10 সেন্টিমিটার। তো ভালো, এখন এটা ঘনক আমরা একটু আঁকার চেষ্টা করি কেমন হয়। হ্যাঁ, একটা ঘনক, এর সবগুলা বাহু হইলো সমান। এর সবগুলা বাহু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটাই এখানে সমান। তো ওকে, একটা ঘনক আমরা এইখানে আঁকার চেষ্টা করতেছি, যাহার দৈর্ঘ্য প্রস্থ
এন্ড উচ্চতা তিনটাই সমান, তিনটাই হচ্ছে 300। ওকে, তো এইটা হইলো 300 সেন্টিমিটার প্রস্থ, 300 সেন্টিমিটার উচ্চতা, এন্ড এইখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হলো 300 সেন্টিমিটার করে। এখন তাহলে এইটার আয়তন কত হইল? আমরা তো জানি যে আয়তন হইল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে তিন 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 নয়, 3 9 27। তারপর শূন্য হইলো দুইটা, আরো দুইটা, আরো দুইটা। তো এইটা হইলো ওর আয়তন। ঠিক আছে, এইটা হইলো ওর আয়তন। আয়তনের একক হলো সেন্টিমিটার কিউব, ক্ষেত্রফলের একক হলো সেন্টিমিটার স্কয়ার। তো আমরা ওর আয়তন পেয়ে গেলাম। আমারে বলছে যে এর মধ্যে আপনি যদি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বক্স রাখেন, হ্যাঁ, এর মধ্যে আপনি একটা ছোট একটা বক্স রাখছেন, ঠিক আছে, এর মধ্যে আরো একটা ছোট একটা বক্স রাখছেন। তো বলছে যে এর মধ্যে এরকম ছোট ছোট বক্স কয়টা রাখা সম্ভব। তো এখন যদি আপনাকে আমি গিয়া বলতাম যে ভাই এই যে একটা বক্স আছে, এই বক্সের আয়তন হইল 100 লিটার। তো একটা বক্সের আয়তন যদি 100 লিটার হয়, তার মধ্যে যদি আপনাকে বলা হয় যে ভাই 20 লিটারের কয়টা বক্স এর মধ্যে রাখা যাবে, একটা 100 লিটার বক্সের মধ্যে 20 লিটারের কয়টা বক্স রাখা যাবে, আপনি বলবেন 5টা। কেন 5টা? কারণ 5টা 20 লিটার, 5টা 20 লিটার সমান হয়ে যাবে 100 লিটার, তাই না? তো 5টা 20 লিটার যেহেতু 100 লিটার হয়ে যাবে, তাহলে একটা 100 লিটার বক্সের মধ্যে, একটা 100 লিটার বক্সের মধ্যে আমরা 20 লিটারের বক্স রাখতে পারবো মাত্র 5টা। তো তাইলে আমরা বাইর করছি কিভাবে, ভাগ করে দিছি। 100 লিটারকে 20 লিটার দিয়ে ভাগ করে আমরা বের করছি যে আমার 20 লিটারের কয়টা বক্স রাখা সম্ভব। তো এখানেও তাহলে আমরা কি করব? এখানেও তাহলে আমরা ওই বড় বক্সকে, আমাদের যে বড় বক্স, সেই বড় বক্সকে আমরা এখানে ছোট বক্স দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, বড় বক্সকে আমরা ছোট বক্স দিয়ে ভাগ করে দেখব যে আসলে আমার এখানে কয়টা বক্স রাখা সম্ভব। তো ভালো কথা, বড় বক্সের আয়তন তো বাইর করে ফেললাম। এটা হলো 27, একটা শূন্য, দুইটা শূন্য, সরি দুইটা শূন্য, চারটা শূন্য, ছয়টা শূন্য। ছোট বক্সের আয়তন কত? ছোট বক্সের আয়তন 10 সেন্টিমিটার বাহু, তো ওটাও তো ঘনক। তো ঘনক হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে এটার দৈর্ঘ্যও 10 সেন্টিমিটার, এটার প্রস্থও 10 সেন্টিমিটার, এটার উচ্চতাও 10 সেন্টিমিটার। তাহলে কত হইলো? 10 10 100, 10 100 1000। তাহলে এটা হইলো 1000 সেন্টিমিটার কিউব। তাহলে ছোট বক্সের আয়তন হইলো 1000 সেন্টিমিটার কিউব। তো তাইলে ভাগ দিলে কয়টা পাই? ভাগ দিলে কয়টা পাই? হ্যাঁ, চলো চলো এখন আমরা একটু কাটাকাটি করি। তো কাটাকাটি করলে কি আসে? কাটাকাটি করলে শূন্য শূন্য শূন্য, পাশে 1 2 3, তিনটা করে শূন্য কাটা, বাকি থাকে হলো 27,000। তো তাহলে এখানে বড় বক্স বা ছোট বক্স এটা হলো 27,000টা, তাই তো? তাহলে কয়টা ছোট বক্স রাখা যাবে? 27,000টা ছোট বক্স আমরা রাখতে পারবো। তো এটা হইলো কাহিনী। এটা হইলো কাহিনী। আমরা যখন বলবো যে কয়টা রাখা যাবে, আমরা আয়তন বের করে দেখব, দেখবো যে বড় বক্সটা ছোট বক্সের কত গুণ। ভাগ করে আমরা যত পাবো, আমরা বুঝবো যে ততগুলা ছোট বক্স এর মধ্যে রাখা সম্ভব। ওকে, ওকে, চলেন আমরা আমাদের পরের প্রশ্নে যাই। এইবার ঘনক বলে নাই, এইবার বলছে ঘন বস্তু। ঘন বস্তু মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না। ঠিক আছে, তো এখানে বলছে একটা ঘন বস্তু। তো ঘন বস্তুটা কেমন? ঘন বস্তু আমরা এটা ড্র করার ট্রাই করি, চলেন। তাহলে এইখানে এই, আর এইখানে এই। এই ঘনবস্তু একটা হচ্ছে কিসের মতো চিন্তা করবেন? মনে করবেন যে একটা ঘনবস্তু হলো একটা টিস্যু বক্স। ঠিক আছে, আমাদের বাসায় টিস্যু বক্স আছে না? এটা একটা টিস্যু বক্সের মতো। ঠিক আছে, এটা একটা টিস্যু বক্সের মতো হলো একটা ঘনবস্তু। এখন বলছে কি ঘনবস্তুর কর্ণ কি? তো আমাদের মাঝে মধ্যে ছোটবেলা থেকে আসলে কর্ণ দেখে অভ্যস্ত হইলাম আমরা এইটা, হ্যাঁ, যে এই যে এই পাশে একটা তল, এই তলের কর্ণটা হলো কর্ণ। কিন্তু এটা হইতেছে আমাদের 2D কর্ণ, বা এটা আমরা বলি তলের কর্ণ। হ্যাঁ, আমাদের যখন বলা হবে যে ভাই এই কর্ণ না, ঘনবস্তুর কর্ণ, তখন এই ঘনবস্তুর কর্ণটা আমরা কিভাবে ডিল করব? ঘনবস্তুর কর্ণ হবে একেবারে এই পাশের কর্নার থেকে পিছনের কর্নার পর্যন্ত। ঠিক আছে, সামনের বাম দিকে নিচে, পিছনে ডান দিকে উপরে।
ওকে, এটা হইলো সামনে, এটা হইলো বাম দিকে, এটা হইলো নিচে, আর ওইটা হইলো পিছনে, ওইটা হইলো ডান দিকে, ওইটা হইলো উপরে। ঠিক আছে, পিরাও, সাবানি পিরাও। আচ্ছা, তো এখন এখানে এইটা হচ্ছে কর্ণ, একদম এই কর্নার থেকে যদি আপনি ওই কর্নার পর্যন্ত একটা কর্ণ চিন্তা করেন, একটা দাগ চিন্তা করেন, সেইটা হইলো আমাদের ঘনবস্তুর কর্ণ। ঠিক আছে, একদম এই পার থেকে একদম ফেরে ফুরে ওই পার পর্যন্ত চলে গেছে, সামনে থেকে ফেরে ফুটা করে পিছন পর্যন্ত চলে গেছে, এটা হচ্ছে আমাদের ঘনবস্তুর কর্ণ। তো এই ঘনবস্তুর যে কর্ণ, এই ঘনবস্তুর কর্ণের সূত্রটা কি? সূত্রটা খুব সিম্পল, এটা হইলো √a² যোগ b² যোগ c²। তো আমাদের এখানে a এর মান কত? a হইল 6, b হইল 3, c হইল 2। তাহলে আমার এখানে কর্ণের দৈর্ঘ্য হবে 6 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার। তাহলে কত হইলো? √36 আর 9 45 আর 4 49, তাহলে এটা হইলো 49। √49 মানে হইলো 7 সেন্টিমিটার। তো তাহলে এখানে আমাদের আয়তবস্তুর যে কর্ণ, সেই কর্ণটা হলো 7 সেন্টিমিটার। আমরা যদি এইখানে বলতো যে ভাই ঘনবস্তুর কর্ণ না, যদি আমাকে বলতো তলের কর্ণ, ঠিক আছে, যদি আমাকে এখানে বলতো যে একটা তলের কর্ণ, সেটা তলের কর্ণ বললে আমরা বলতাম যে এটা হলো এস, বলতাম হলো √a² + b², অথবা আমরা বলতাম √b² + c², অথবা আমরা বলতাম √c² + a², ডিপেন্ড করতেছে কোন তলের কর্ণ তার উপর। ওকে, সো তলের কর্ণ হলে কেবল দুইটা থাকবে, আর ঘনবস্তুর কর্ণ হলে সেখানে তিনটাই থাকবে। তো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। চলুন এটা মাথায় রেখে আমরা আমাদের পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথ হইলো আবার একটা বেলন, বেলন বা সিলিন্ডার। বলছে ভূমি হইল 12 সেন্টিমিটার, এটা আমরা পাইলাম রেডিয়াস। আর হচ্ছে বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কয় গুণ। চলেন আমরা দেখি, একটা বেলন আগে আইকা ফেলাই। হ্যাঁ, এটা একটা বেলন বা একটা সিলিন্ডার। এখন বলতেছে যে এই সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের ভাই আয়তনের সূত্রটা কি? আয়তন মানে কি? হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু আয়তনের ক্ষেত্রফল বুঝি না। আয়তন, যারা ক্ষেত্রফল আর আয়তন যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ আছে তারা মনে রাখবেন, আয়তন মানে হইল বাতাস। হ্যাঁ, আয়তন মানে বাতাস ধরতে পারে কতটুকু। ওকে, আয়তনটা হইতেছে বাতাস ধরতে পারে। এই যে একটা সিলিন্ডার, এর মধ্যে কি আপনি বাতাস ভরে রাখতে পারবেন না? কতটুকু জায়গায় বাতাস ভরে রাখতে পারবেন সেটা হইতেছে আয়তন। আর যদি বলি যে ভাই ক্ষেত্রফল জিনিসটা কি, ক্ষেত্রফল হইতেছে রং করা যায়। হ্যাঁ, রং করা যায়। আপনার হাতে যদি একটা রং আর ব্রাশ ধরাই দিয়ে বলি ভাই রং করেন, তখন এর গায়ে যেটুকু জায়গা রং করবেন সেই জায়গাটুকু হইলো ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হইলো রং করা যায়, আয়তন হইলো সেই জায়গাটা একটা বাতাস ধরে রাখতে পারে, ওর মধ্যে আপনি বাতাস ভরে রাখতে পারবেন। তো এখন এটার মধ্যে এই যে বাতাস ভরে রাখতে পারবো যেই জায়গাটা, ওই জায়গাটার আয়তন কত? ওই জায়গাটার আয়তন হলো বেলনের আয়তন, π × r² × h, এটা হইতেছে বেলনের আয়তন। আর বলা হইলো যে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু বলে নাই, বলছে বক্রতলের ক্ষেত্রফল। তো বাইরের এই যে বাঁকা যে ওর শরীর, হ্যাঁ, এই গোল যে কার্ভ, এই গোল কার্ভ বা বাইরের বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল এরিয়া এ কত, সেই বক্রতলের ক্ষেত্রফল এর ফর্মুলা আমাদের অলমোস্ট মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। সেটা হইলো 2πr/h। ঠিক আছে, 2πr/h। এটা কেন 2πr/h বারবার আমরা ইউজ করতেছি? যখন আমরা একটু না হয় লিখি, হ্যাঁ আমরা একটু লিখি এটা কেন ফ্লোর আর ছাদ বাদে রং করে, তাহলে শুধু ওয়াল ক্ষেত্রফল না, ফ্লোর আর ছাদও ক্ষেত্রফল, ফ্লোর আর ছাদ এটাও ক্ষেত্রফল অবশ্যই। ঠিক আছে, এইখানে ওর ফ্লোর কোনটা? ওর ফ্লোর হচ্ছে যে এইটা ওর ফ্লোর, তাই না? সরি, এটা হচ্ছে ওর ছাদ, ওর ফ্লোর হইলো এইটা। তো এটাও তো ক্ষেত্রফল, কিন্তু আমার ওইটা কি বাঁকা? এই বৃত্ত এর যে ছাদ আর এই যে ফ্লোর, সেই ছাদ আর ফ্লোর কি এখানে আমাদের সমতল না? এটা তো বাঁকানো না। আমাকে বলছে বাঁকানো তল, বক্রতলের ক্ষেত্রফল, তাই না? এর যে চারপাশে যে ওয়াল, সেই ওয়ালটা তো গোল, তাই ওটা বক্রতল।
ফ্লোর তো হচ্ছে আমার একদম সমতল, ওখানে একটা ফুটবল রাখলে তো গড়াই পড়ে যাবে না। ছাদ যেটা, ছাদও এখানে একটা ফুটবল রাখলে গড়াই পড়ে যাবে না, তো ওটা সমতল। সমগ্র তল বললে আমরা এখানে ফ্লোর আর ছাদটা চিন্তা করি, সমগ্র তল না বললে, বক্রতল বললে আমরা শুধু চারপাশের বাঁকানো তলটা চিন্তা করি। হ্যাঁ, বাঁকানো তলটা কিভাবে 2πr/h হয়, খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে। চিন্তা করেন যে এইটা হচ্ছে, এই যে আমরা ছোটবেলায় যে ক্যানের মধ্যে কোক খাইতাম, তো এটা ধরেন সেরকম একটা ক্যান। তারপর আপনি এই ক্যানটা কাটছেন, হ্যাঁ, কেটে আপনি এই ক্যানটা কাইচি দিয়ে কেটে, তো কাঁচি দিয়ে কাটার পর চিন্তা করুন তো কেমন হবে এটা। এরকম হবে না দেখতে? তাই না, এরকম হবে দেখতে। যদি আপনি এইটা ধরেন হচ্ছে, আমরা এখান থেকে এই ফ্লোর আর ছাদের মার্কটা সরাই দিলাম, সরায় আপনি কাঁচি দিয়ে এটা কাটলেন, কাঁচি দিয়ে একদম আপনি হচ্ছে এইখান থেকে এই বরাবর এই পুরোটা আপনি কেটে ফেললেন, হ্যাঁ, কেটে তারপর দুই পাশে টান দিয়ে এটা সোজা করে ফেললেন। তো সোজা করে ফেললে তখন কেমন হইলো, এরকম করে ছড়ায় গেল। এখন এটা দেখতে কেমন হবে চিন্তা করুন তো। এরকম আয়তক্ষেত্রের মতোই হবে দেখতে। ঠিক আছে, এই হাইটটা ছিল এইচ, তাহলে এই হাইটটা হবে এইচ। আর নিচে, নিচে আপনার এই যে দৈর্ঘ্যটা, এই দাগটা ফলো করেন, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আসবে এখন কোন বরাবর? এটা তো এখন সোজা হয়ে এই বরাবর হয়ে যাবে, তাই না? এই নিচের যে লাল দাগটা সেটা এখন সোজা করলে, যদি আমি এখন টান দিয়ে সোজা করি, তখন ওই সোজা বরাবর হয়ে যাবে। তো আমার এই লাল যে দাগ, এই লাল দাগটা তো বৃত্তের পরিধি, পরিধির ফর্মুলা কি? 2πr। তাহলে এই লাল দাগের দৈর্ঘ্য কত? লাল দাগের দৈর্ঘ্য হলো 2πr। তাহলে এটার ক্ষেত্রফল কত? ভূমি হইল, ভূমি ইন্টু উচ্চতা, তো ভূমি হইল 2πr, উচ্চতা হইল এইচ। তাহলে এটার টোটাল যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হইল 2πr/h। ঠিক আছে, সেখান থেকে আমাদের আসছে যে এই একটা বেলুন, বেলুনের বক্রতলের ক্ষেত্রফল হইল 2πr/h। তো এখন আমাকে বলছে কি, যে আয়তন বক্রতলের কত গুণ। তো কত গুণ যেহেতু বলছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? তাহলে এখন আমাদেরকে কত গুণ চিন্তা করতে হলে ভাগ করতে হবে। তো চলেন আমরা দেখি, আমাদের আয়তন ডিভাইডেড বাই ক্ষেত্রফল সমান কত? আয়তন হইল πr²h, ক্ষেত্রফল হইল 2πr/h। তো এখন কিছু কাটাকাটি যায়, কে কাটাকাটি যায়? কাটাকাটি যায় হইলো এইচ, এইচ কাটাকাটি যায়, পাই, পাই কাটাকাটি যায়, r² এন্ড আর কাটাকাটি যায়। তো তাহলে এখানে, সরি সরি, তাহলে আমরা এখানে v/a কত পাই? v/a এটা আমরা পাইলাম হলো r/2। আমার r এর মান কত? r এর মান হইল 12। তো তাহলে v/a আমরা এটা পাইলাম 12/2 সমান কত? 6। তো তাহলে v/a যদি 6 হয়, সেখান থেকে আপনি বলতে পারেন যে v সমান 6 গুণ a, তাই না? v সমান 6 × a। তার মানে কি? তার মানে আমাদের এইখানে যেই ভলিউমটা আছে, সেটা যে এরিয়া, এরিয়া এর 6 গুণ, তাই না? ভলিউম যেটা, এই ভলিউমটা হলো এরিয়া এর 6 গুণ। তাহলে আমাদের যে ভলিউম আয়তন, সেটা হলো যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কত গুণ? ক্ষেত্রফলের এটা হলো 6 গুণ। এখান থেকে আমরা এই উত্তরটা নিয়ে আসতে পারি। যখনই আমাকে বলবে গুণ, আপনি করবেন ভাগ, এটা ওইটার কত গুণ, আপনি ভাগ করে দেখেন কত গুণ। হ্যাঁ, যে চিন্তা করেন এরকম কিভাবে আসলে জিনিসটা, চিন্তা করেন যে আপনার বয়স হলো 30, আপনার একটা ভাগ্নির বয়স হলো 10। তাহলে আপনার বয়স আপনার ভাগ্নির কত গুণ? আপনার বয়স আপনার ভাগ্নির 3 গুণ, তাই না? 30 হইলো 10 এর 3 গুণ। তো এভাবে করে, এই জন্য যখনই আমাকে চিন্তা করতে হবে যে এইটা ওইটার কত গুণ, তখন এইটারে ওইটা দিয়ে ভাগ দিয়ে দিবেন, শেষ। চলেন আমরা সামনে আগাই। আমাদের ঘনবস্তু গেল, আমাদের হচ্ছে বেলন গেল, আমাদের এখনো কোনক যায় নাই, গোলক যায় নাই। তো এবার আমরা আসি হচ্ছে গোলকে। গোলকে আমরা আসি। গোলকে আমাকে এখানে বলছে অনুপাত, অনুপাত। তো আগে আমরা অনুপাতটা একটু বুঝি। হ্যাঁ, ধরেন দুইটা গোলক, একটা গোলকের ব্যাসার্ধ হইল r1, একটা গোলকের ব্যাসার্ধ হইল r2। ওকে, সমস্যা নাই। গোলকের আমাদের যে সমগ্র তল থাকে, সেই সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্র তল, গোলক মানে কি? গোলক মানে চিন্তা করবেন হইলো ফুটবল। হ্যাঁ, গোলক মানে হইলো FWTBALL, ফুটবল। তো ফুটবলের চারপাশে ওই যে সাদা কালো রং করা থাকে না, ওই রং করা ক্ষেত্রফলটা কত? তো রং করা ক্ষেত্রফলটা হইলো 4πr²।
আর এর স্কোয়ার। তাহলে এইটা হবে কত? এটা হবে 4 পাই আর এর স্কোয়ার। এটা হবে ওদের আপনার ইয়ে কি বলে, ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল। আর গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। তাহলে দুইটা গোলক তো, যার ব্যাসার্ধ R1, তারও আয়তন 4/3 পাই আর কিউব। যার ব্যাসার্ধ R2, তারও আয়তন হবে 4/3 পাই আর এর কিউব। তো এইটা হইলো কাহিনী। আমরা ওদের ব্যাসার্ধ যদি ভাগ করে দিই, তাহলে এখন আমরা ওদের ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব, আমরা ওদের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব, আমরা ওদের আয়তনের অনুপাতটা পেয়ে যাব। তো এখন চলেন আমরা সামনে আগাই। ওদের ব্যাসার্ধ এর অনুপাত কত? R1/R2। ওদের যদি বলি আয়তন, সরি ক্ষেত্রফল, ওদের ক্ষেত্রফলের অনুপাত কত? তখন আপনি এখানে তাকায় দেখেন যে আপনার এখানে 4 পাই, 4 পাই কাটা, এখানে 4/3 পাই, 4/3 পাই কাটা। তো তাহলে এখন যদি বলি যে ভাই ওদের ক্ষেত্রফলের অনুপাত কত, তখন আপনি দেখবেন ওদের ক্ষেত্রফলের অনুপাত হইল R1 স্কোয়ার/R2 এর স্কোয়ার। তারপর যদি বলি যে ভাই ওদের আয়তনের অনুপাত কত, তখন আপনি এখানে পাবেন যে এটা হলো R1 এর কিউব ডিভাইডেড বাই R2 এর কিউব। তো তাহলে একটা গেল, সবার বামেরটা গেল আমাদের ব্যাসার্ধের অনুপাত, তারপর গেল ক্ষেত্রফলের অনুপাত হলো স্কোয়ার, আয়তনের অনুপাত হলো কিউব। এখন আমারে ওরা দিছে কোনটা? আমারে ওরা দিছে হইল ক্ষেত্রফলের অনুপাত 4:9। আমরা বলছি অনুপাত মানে ভাগ, তাহলে এইটা আমাকে ওরা দিছে 4:9, দ্যাট মিনস 4/9। তো এটা যদি 4/9 হয়, এটা তো ক্ষেত্রফলের অনুপাত, তাই আমরা স্কোয়ারেরটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। হ্যাঁ, তো এখন এইটা যদি 4/9 হয়, এখানে তো স্কোয়ার আছে। তো আপনি একটা কাজ করেন, আপনি এখন হচ্ছে এই পাশে কিউব মাইরা দেন, এই পাশে সরি স্কোয়ার রুট মেরে দেন, ও পাশেও রুট মেরে দেন, দুই পাশে রুট দিয়ে দেন। তো দুই পাশে যদি আমরা রুট দিয়ে দিই, তাহলে এখন আমরা এখানে কত পাবো? R1/R2, R1/R2 তাহলে পাবো 2/3, তাই না? এখান থেকে রুট করলে আমরা ওটা পেয়ে গেলাম 2/3। তাহলে এখন কিউব করলে কত হবে? 2 কিউব হইলো 8, 3 কিউব হইলো 27। তাহলে R1 কিউব/R2 কিউব, এটা আমরা পাইলাম 8 ডিভাইড বাই 27। আমাদের জে এফ মিম আপু, সে হইতেছে এখন ঠিক বলছে যে 8/27। ওকে, তো এটা হচ্ছে উত্তর। আমাদের জেড এফ আপু এর নাম কি? জান্নাতুল ফারজানা মিম আপু। যাক, জেড এফ আপুর নামে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো তার নাম হচ্ছে জেড এফ, ঠিক আছে? কিন্তু কাহিনী হইলো, এখন আমরা তো জেড কে বলতাম জেড, তাই না? জেড কে আমরা বলতাম হচ্ছে জেড। এখন মানুষ জানি কেন জানি জেড কে জি বলে। হ্যাঁ, তো জেড কে জি বলে, XYG। তো সেক্ষেত্রে জেড এফ আপুর নামের উচ্চারণটা কিন্তু আর জেড এফ থাকতেছে না। এটা একটা প্রবলেম। ওকে, চলেন আমরা সামনে আগাই। সামনে আগাই। এখানে আমাদের একটা আয়তাকার লৌহ ফলকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এখানে দিয়ে দিছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 10, 8, 5.5। এইটাকে গলাইলে কয়টা গুলি বানানো যাবে? যেই গুলির আপনার হচ্ছে ব্যাসার্ধ হইলো এত। হ্যাঁ, গুলিটা এখানে গুলি না, গুলি এখানে হচ্ছে ছোট গোল, হ্যাঁ গোল, আপনার ছোট বলের মতো, মার্বেলের মতো গুলি এখানে বানানোর কথা বলা হয়েছে। তো এখন এই যে কতগুলা বানানো যাবে, কতগুলা বানানো সম্ভব, সেখানেও আপনাকে কি করতে হবে? আপনাকে যদি এরকম কখনো বলা হয় যে কতগুলা বানানো যাবে, হ্যাঁ কতগুলা বানানো যাবে, সেখানেও আপনাকে বড় আয়তন, ঠিক আছে, সেখানেও আপনাকে হচ্ছে বড় আয়তন ডিভাইডেড বাই ছোট আয়তন, এইভাবে করে বাইর করা লাগবে। হ্যাঁ, আমার বড় আয়তন বাই ছোট আয়তন যদি বলি যে ভাই এখানে আছে হচ্ছে 500 টাকা, তো যদি বলে এখানে 500 টাকা থেকে কয়টা 10 টাকার নোট বাইর করা যাবে, তো 500 টাকা দিয়ে কয়টা 10 টাকার নোট পাওয়া যাবে ভাগ করে দেন, ভাগ করে কত পাইলেন? ভাগ করে পাইলেন 50। তার মানে একটা 500 টাকার নোট থেকে 50টা 10 টাকার নোট বের করা সম্ভব, তাই না? 500 টাকার নোট থেকে 50টা 10 টাকার নোট বাইর করা সম্ভব। তো এখানে আমরা কি করছি? বড় আয়তন যেটা, সেটাকে আমরা এখানে ছোট আয়তন দিয়ে
ভাগ করে দিছি। তো চলেন দেখি এখন বড় আয়তনটা কত। বড় আয়তনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া, তাহলে এটা হবে 10 × 8 × 5.5, তাই তো 5.5। আর নিচে যে হচ্ছে আপনার ছোট আয়তনের কথা বলছে, এটা কি? এটা গুলি। গুলি হলো একটা মার্বেল, হ্যাঁ, একটা মার্বেল। এই মার্বেল হচ্ছে একটা গোলক। গোলকের আয়তন কত হয়? গোলকের আয়তন হলো 4/3 পাই r কিউব। আর এর মান কত? আর এর মান হলো 0.5 সেন্টিমিটার, ঠিক আছে, 0.5 সেন্টিমিটার। এটা হলো 0.5, এটা হলো আর এর কিউব। এখন এইটা হচ্ছে আমাদের কাহিনী সেট। চলেন আমরা এখন এখানে একটু হইতেছে হিসাব নিকাশ করে বাইর করে ফেলি, ঠিক আছে। আমরা এখন এখানে বাইর করি, কিন্তু এখন বাইর করতে গেলে একটা ঝামেলা হইলো কি, যে হাফকে তো আমরা কিউব করতে পারি না, আমরা 2কে কিউব করতে পারি। তাই এখানে আমরা হাফ না লিখে এখানে আমরা হাফ 1/2 লিখবো, ঠিক আছে। এখানে আমরা লিখবো 1/2। আরেকটা ঝামেলা, সেটা হলো পায়ের মান তো আমরা জানি না, কিন্তু পায়ের মান মানে 3.1416 লেখাটা কষ্ট। তো তার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে 22/7। তো তাই যদি হয়, তাহলে এখন আমাদের সেটআপটা কেমন হচ্ছে? উপরে আমরা পাচ্ছি 10 × 55, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 55 × 8। নিচে আমরা পাচ্ছি 4/3 গুণ 22/7 গুণ 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8। তাহলে আমরা এরকম একটা সেটআপ পাচ্ছি। তারপর এখানে আর হচ্ছে আমাদের কি করা লাগতেছে, চলেন দেখি। এখানে আমাদের এখন তীব্র কাটাকাটি করা লাগবে, হ্যাঁ, তীব্র পরিমাণে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করতে করতে জান বাইরে হয়ে যাবে, তখন আমরা না হয় করি, একটা না হয় কাটাকাটি করি। কয়টা বাজে? 7টা 9। এই তাহলে থাক কাটাকাটি। আচ্ছা দেখেন, 55 × 8 × 3 × 7 × 8, নিচে থাকবে 4 × 22 × 1, এরকম একটা সেটআপ আসবে। হরে যারা হরে থাকে, নিচেরও যারা নিচে থাকে তারা কি উপরে চলে যায়। সেই কারণে আমাদের এখানে এই যে 3, এই যে 7 এন্ড এই যে 8, এরা সবাই উপরে চলে গেছে, 3 7 8 উপরে চলে গেছে, ঠিক আছে। আর হচ্ছে ছোট আয়তনের সূত্রটা কিভাবে আসলো? ছোট আয়তন তো একটা গোলক, তাই না, একটা গোলক, একটা মার্বেল। গোলকের আয়তন হলো 4/3 পাই r কিউব। ওকে, 4/3 পাই r কিউব এভাবে করে আসছে। আমাদের এই যে ছোট গোলক একটা মার্বেল, এটার রেডিয়াস হইলো 1/2, আমরা সেটা করছি যে 4/3 পাই r কিউব, এটা করছি আমরা এখানে। আর এখানে তারপর কাটাকাটি করলে 11 দিয়ে কাটলে 2 আসে, 11 দিয়ে কাটলে 5 আসে। কাটাকাটি করতে থাকবেন, করতে করতে এখানে আমাদের উত্তর চলে আসবে। কত আসবে এখানে? উত্তর আসবে 840। ওকে। চলেন আমরা হচ্ছে পরের ম্যাথে যাই। আমাদের তাহলে হচ্ছে বেলন গেল, ঘনক গেল, ঘনবস্তু গেল, আমাদের বাকি আছে এখন হচ্ছে একটা কোণ। তখন আমরা একটা হচ্ছে কোণ আগে সলভ করে দিই, তারপর আমরা আবার টান দিয়ে সবগুলা ঘুরাই ঘুরাই দেখবো। একটা কোণক, এই যে কোণক, একটা কোণক বলছে কি, যে একটা সিলিন্ডার আর একটা কোণক, তাদের ব্যাসার্ধ সমান, তাদের আয়তনও সমান। তো নর্মালি সিলিন্ডারের চেয়ে তো কোণক একটু ছোট হয়, তাই না? সিলিন্ডারের চেয়ে কোণক একটু ছোট হয়। একটা সিলিন্ডার দেখতে কেমন? একটা সিলিন্ডার দেখতে হচ্ছে এই যে এমন। তো এইটার আয়তন হইল পাই r²h। আর একটা কোণক দেখতে কেমন? একটা কোণক দেখতে হচ্ছে এই যে আমাদের কোন আইসক্রিমের মতো, ঠিক আছে, কিন্তু উল্টানো আর কি। তো এই যে একটা কোণক, আমাদের এই জিনিসের মতো, যারা কম্পিউটারে রেগুলার মুভি টুভি দেখি, তাদের কম্পিউটারের ভিএলসি মিডিয়া প্লেয়ারের মতো হচ্ছে একটা কোণক। এখন এই যে একটা কোণক, এই কোণকের আয়তন কত? কোণকের আয়তন হলো 1/3 পাই r²h। হ্যাঁ, এইটা গেল আমার আহ এটা গেল আমার নর্মালি পাই r²h। আর এখানে হলো 1/3, 3/1 পাই r²h। সেখানে এইচ কোনটা? এইচ হলো এইটা, হ্যাঁ, এটা হলো হাইট। রেডিয়াস কোনটা? ভূমিতে রেডিয়াস, এইটা হইলো ওর রেডিয়াস আর। এখানেও তো সেই রেডিয়াস আর থাকতেছে। আর উচ্চতা হইলো এখানে এইটুকু, এইচ। তো এখন বলছে কি, যে এদের আমাদের ইয়ে সমান, আয়তন নাকি সমান, হ্যাঁ, আয়তন হইলো সমান। তাইলে উচ্চতার অনুপাত কত? তো এখন আমরা খুব সিম্পলি যদি চিন্তা করি, তাইলে অলরেডি আমরা দেখে বুঝতেছি যে ঠিক আছে, যেহেতু এখানে 1/3 দেওয়ার পরেও যেহেতু সমান হয়ে গেছে,
ঠিক আছে। আমারে ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে এইচ, এটা তো সিলিন্ডার, দিলাম হইলো H1, আর এটা দিলাম ধরেন H2, এটা হইলো H1, এটা হইলো H2। আমারে বলছে যে ভাই এর যে আয়তন আর ওর যে আয়তন, এই দুইটা আয়তন হইলো সমান, এই দুইটা আয়তন সমান। তো তাইলে আমরা বলতেই পারি যে আচ্ছা ঠিক আছে সমান, ব্যাসার্ধ তো সমান, তাহলে পাই R1 R2 দিলাম না, কারণ ব্যাসার্ধ তো সমান। তাহলে পাই R² H1 সমান হবে 1/3 পাই R² H2। এইটা হবে তাহলে কাহিনী, তাই তো? কারণ বলছে যে সিলিন্ডারের আয়তন কোনকের আয়তন সমান। তো যদি সমান হয় ভালো কথা। এখন তাকাইলে আমরা দেখবো যে এপাশ থেকে পাই R², এপাশ থেকে পাই R² কাটা চলে যায়। তো যদি কাটা চলে যায় তাহলে আমরা পাবো কি? আমরা পাবো H1 সমান 1/3 ইন্টু H2। এখন আমাকে বলছে তো অনুপাত, তো অনুপাত মানে কি? অনুপাত মানে H1/H2। ঠিক আছে, অনুপাত মানে H1/H2। তো এখন আসেন এখানে, যদি আমরা বলি যে H1/H2 সেটা কত হইলো? আমাদের H1/H2 হইলো 1/3, তাই না? এইখানে এই পাশে যে H2 ছিল সেই H2টা ও পাশে চলে গেছে গিয়ে, H1 এর নিচে H2 চলে আসছে, আর 1/3টা রয়ে গেল, আর H2টা এই পাশ থেকে এই পাশে নিচে চলে আসলো। তাহলে H1/H2 হলো 1/3। এইখান থেকেই আমাদের অনুপাত জিনিসটা চলে আসে। এখান থেকে আমাদের অনুপাত চলে আসে, ভাগ মানেই অনুপাত। এখানে আমরা এখন কি বলতে পারি? H1 অনুপাত H2 সমান 1/3। তাহলে H1 অনুপাত H2 সেটা হলো 1/3। এইটা গেল তাহলে আমাদের কাহিনী। চলেন আমরা এখন আমাদের আরেকটা কোনকের ম্যাথ করি। আরেকটা সুন্দর একটা কোনকের ম্যাথ ছিল বক্রতলের উচ্চতা দিয়ে। কোথায় গেল? কোথায় কোথায় কোথায়? কোথায়? কোনকের উচ্চতা আয়তন, কোনকের হচ্ছে বক্রতল, ওই গেল কোনক, 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 কোনকের ভূমি উচ্চতা, বেলন, কোনকের ব্যাসার্ধ, এই যে হেলানো তল। কোনকের তিনটা প্যারামিটার, বুঝছেন? কোনকের প্যারামিটার তিনটা, এই জন্য কোনকটা একটু বেশি ইন্টারেস্টিং। এই যে একটা কোনক আমরা আঁকলাম, ঠিক আছে, এই যে একটা কোনক আমরা আইকে ফেলছি। এখন এই কোনকে আমরা উচ্চতা বলতে কারে বুঝি? এই কোনকের উচ্চতা হইলো আপনার এইটা, হ্যাঁ, এইটা হইলো কোনকের উচ্চতা, এইচ। এইটা হইলো কোনকের ব্যাসার্ধ, কোনকের ব্যাসার্ধ হইলো আর। এখন এখানে কোনকের এই বরাবর আরেকটা হেলানো তলের দৈর্ঘ্য পাওয়া যায়, এইটাকে আমরা বলি হইলো এল। ঠিক আছে, এই কোণকের এই হেলানো যেই তল, এইটার দৈর্ঘ্যে আমরা বলি এল। এখন এটারে দেখেই একটা পিথাগোরাস পিথাগোরাস ভাব আসতেছে, তাই না? এটা একটা পিথাগোরাস পিথাগোরাস ভাব আসতেছে। তো চলেন আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমরা পাই L² সমান এইচ এর স্কোয়ার যোগ আর এর স্কোয়ার। তাহলে আমাদের হেলানো তলের স্কোয়ার সমান উচ্চতার স্কোয়ার যোগ ব্যাসার্ধের স্কোয়ার, এইটা আমরা পাই। তো তাই যদি পাই, এখন আমরা এখানে যে কোনো দুইটার মান জানলে 3 নাম্বারের মান বাইর করা যাবে, তাই না? যেমন আমারে বলছে কি, হেলানো তল বলে দিছে, হেলানো তল এল বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে, ব্যাসার্ধ আর আমাকে এখানে বলে দিছে। তো হেলানো তল কত? হেলানো তল আমারে বললো 10, তাহলে দিলাম 10-এর স্কোয়ার। হাইট তো বলে নাই, লিখে রাখলাম হাইটের স্কোয়ার যোগ ব্যাসার্ধ আমারে বলছে 6 সেন্টিমিটার। তো তাইলে আর এর মান কত? আর এর মান হইল 6, দিলাম 6-এর স্কোয়ার। তো তাহলে এখন এইখানে আমরা পাই 100 সমান H² যোগ 36। তাহলে আমরা পাই H² সমান 100 - 36 সমান 64। তাহলে H² যদি 64 হয়, H² যদি ধর H² যদি 64 হয়, তাহলে এইচ এর মান কত? এইচ এর মান তো আমরা আমরা পাই হচ্ছে 8-এর স্কোয়ার, তাই না? তাহলে H² হইলো 8-এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই যে এইচ এর মান হইলো 8। তো তাহলে আমরা তো এইচ এর মান 8 পাইয়ে গেলাম। তাহলে এইচ এর মান হইলো 8, ব্যাসার্ধের মান ওরা বলে দিছে 6। তাহলে আয়তন কত? চলেন আমরা আয়তন দেখি। একটা কোণের আয়তন হইলো একটা সিলিন্ডারের 3/1 ভাগ। ঠিক আছে, তাহলে শুরুতে 1/3, তারপর কত দিব? পাই R²H। 1/3 গুণ পাই R²H। তো গেল, মান বসাই দেন এখন সব কষ্ট করে। এই গেল 1/3, দিলাম পাই, আর এর মান হইলো 6, 6-এর স্কোয়ার হইলো 36, এইচ এর মান হইলো 8।
যদি আমরা কাটি তাহলে 3 × 12 = 36, 8 × 12 কত, 144 না 100 কত ধরো, 8 × 12 = 96 ধরো, 8 × 12 = 96, তাহলে আমরা এখানে পাই হলো 96 পাই, 96 পাই। হ্যাঁ, তাহলে এখানে একটা কোণকের আয়তন কত, এটা হইলো আমার এখানে 96 পাই, 96 পাই। তো এই গেল আমাদের কোণকের কাহিনী, ঠিক আছে, এটা গেল আমাদের কোণকের কাহিনী। এখন আমাদের উম চলেন দেখি, কোণক গেল, ঘনক গেল, গোলক গেল, আমাদের হচ্ছে কোণক, ঘনক, বেলন, তিনটা গেল। হ্যাঁ, চলুন দেখি এখন আমরা আমাদের মোটামুটি ফর্মুলা গুলো জেনে ফেললাম, টাইপ গুলো দেখে ফেললাম, আর কি কি ম্যাথ আছে আমরা দুই একটা করে টান দিয়ে দিয়ে দেখার ট্রাই করি। চলুন, এখানে ইন্টারেস্টিং ম্যাথ কি কি আছে এটা তো রিপিট হচ্ছে, আম, ঘনকের সমগ্র পৃষ্ঠ, ঠিক আছে, ঘনকের সমগ্র পৃষ্ঠ আর ঘনকের কর্ণ। এখানে আগে একটা কাহিনী বুঝাই আপনাদেরকে। কাহিনীটা এরকম যে এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা একটা ধরেন লেটস সে এটা একটা আয়তক্ষেত্র। তো এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে আমার দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হইলো বি, তাহলে এইটার যে কর্ণ, এই কর্ণটা তাইলে কত হবে, এই কর্ণ এর দৈর্ঘ্য হবে হচ্ছে √(a² + b²). কিন্তু যদি এটা একটা বর্গ হইতো, তাহলে এটার দৈর্ঘ্য হইতো এ, প্রস্থও হইতো এ, সেই ক্ষেত্রে এইটার যেই কর্ণ, সেই কর্ণ এর দৈর্ঘ্য হইতো √(a² + a², এটা আমরা পাই হচ্ছে a√2, ঠিক আছে, এটা আমরা পাই হলো a√2। সেই একইভাবে যখন আমরা একটা ঘন বস্তু, ঠিক আছে, যখন আমরা একটা ঘনবস্তুর কর্ণ নিয়ে ডিল করব, সেই ঘনবস্তুর কর্ণ হয় হচ্ছে √(a² + b² + c²। কিন্তু যখন আমরা একটা ঘনকের কর্ণ নিয়ে ডিল করব, তখন তার কর্ণের দৈর্ঘ্য হয় √(abc) তো সমান, তাহলে a² + a² + এইটা সমান আসে হচ্ছে a√3, ঠিক আছে, এটা সমান আসে a√3। ওইটা যেরকম বর্গের বেলায় চলে আসছিল a√2, সেরকম ঘনকের বেলায় চলে আসে a√3। তো এটা কেন বলা, কারণ আমাদেরকে প্রায়ই দেখা যাবে যে বর্গের কর্ণ বলা হবে 5√2। তো যদি আমাকে বলা হয় যে এই একটা বর্গ, এই বর্গটার কর্ণ হইলো তোমার 5√2, তাহলে আমরা বুঝবো যে প্রতিটা বাহু হচ্ছে 5 করে। সেরকম একটা ঘনকের কর্ণ আমাকে বলা হলো 6√3। হ্যাঁ, এই কোশ্চেনে বলা হলো ঘনকের কর্ণ হলো 6√3, এটা হচ্ছে ঘনকের কর্ণ। তাহলে ঘনকের এক বাহু সমান কত, ঘনকের এক বাহু তাহলে আমরা পাই এখানে 6, এটাই ঘনকের এক বাহু 6। এখন তাহলে বললো যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, ঠিক আছে, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। তো ঘনকের পৃষ্ঠ আছে কয়টা, 6টা না, ঘনকের পিঠ হইল 6টা, ঠিক আছে, মানুষের একটা, ঘনকের 6টা। তো 6টা পিঠ কই, এখানে সামনে একটা দেখা যাচ্ছে, দুইটা দেখা যাচ্ছে, তিনটা দেখা যাচ্ছে, এই তিনটার পিছনে আরো তিনটা আছে, 6টা। এখন ঘনকের এই যে একটা পিঠ, এই একটা পিঠের ক্ষেত্রফল কত, এই একটা পিঠ তো আমরা দেখতেছি বর্গ, তো এটাও এ, এটাও এ, তাহলে একটা পিঠের ক্ষেত্রফল a², আরো একটা পিঠ সেটাও a², আরো একটা পিঠ সেটাও a²। তো এখানে পিঠ আছে 6টা, তো 6টা পিঠে আমরা কি পাবো, 6টা a² পাবো। তো এখানেও তাই হইছে, ঘনকের পিঠ হলো 6টা, 6টা পিঠে 6টা a²। এর মান কত, আমরা চিন্তা করে দেখছি যে এর মান হইলো 6 মিটার। তাহলে ওর সমগ্র তলের ক্ষেত্রফল কয়টা হলো, 6টা, এক একটা তল প্রত্যেকটা হইতেছে 6² করে। তো তাহলে 6টা তলের প্রত্যেকটা 6², 6 × 36, 6 × 36 হলো 216। তাইলে একটা ঘনক যেটা দেওয়া হয়েছে, এই ঘনকের সমগ্র পৃষ্ঠ 6টা সারফেস মিলায়ে টোটাল ক্ষেত্রফল হইল 216 মিটার স্কোয়ার, ঠিক আছে। ঘনবস্তুর কর্ণ এবিসি আলাদা মান ছিল 7:30। একটু আগে ঘনবস্তুর কর্ণ এবিসি আলাদা মান ছিল। ঘনবস্তু আর ঘনক তো এক না রে ভাই, ঘনবস্তু আর ঘনকের পার্থক্য এটা না যে ঘনবস্তুতে এটা তো ঘনক, তাই না, এটা তো ঘনক, এটা তো ঘনবস্তু না। ঘনবস্তুতে আমার এ থাকবে, বি থাকবে, সি থাকবে, আর ঘনকে এ বি সি থাকবে না। ঘনকে এও হবে এ, বি এর মানও হবে এ, সি এর মানও হবে এ। ঘনকের মানেই হইলো যেখানে এ সমান বি সমান সি, ঠিক আছে, এটা।
আয়তাকার ঘনবস্তু আমরা ঘনবস্তু বলি ভাই। ঘনক মানে আমরা মিন করি হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, হ্যাঁ। আর যখন আমরা নর্মাল ঘনবস্তু বলি তখন আমরা আয়তাকার ঘনবস্তু বলি, কিন্তু যখন আমরা সাধারণ ঘনবস্তু বলি তখন আমরা নর্মালি ইন্ডিকেট করি যে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে আলাদা। ঠিক আছে, এটা মাথায় রেখেন। চলেন আমরা সামনে আগাই। অপশন বিতে শুধু একক স্কয়ার মিটার আছে, ম্যাথটা না করে ডিরেক্ট একক দেখে বলা যাচ্ছে। আরে আমাদের মেহেদি ভাই খুব সুন্দর একটা কথা বলছে। মেহেদি ভাই বলছে যে প্রত্যেকটাতে তো ভাই একক ভুল দেওয়া, তাই না? এখানে মিটার দেওয়া, এখানে ঘন মিটার দেওয়া, এখানে সেন্টিমিটার দেওয়া। এরা তো কেউ ক্ষেত্রফলের এককই না। তো তাই তো শুধু আমরা এককটার দিকে তাকাইলেই টের পেয়ে যাই যে একক হচ্ছে বর্গমিটার। এই যে আপনাদের দেখেন সবাই পড়াশোনা শিখে, কিন্তু দেখবেন যে এই সবাই প্র্যাকটিস করে গেল, কেউ কেউ এক্সামে ভালো পারফর্ম করে, হ্যাঁ। এটা কারণ হচ্ছে যে আমরা যেটা বলি যে চিপা বুদ্ধি থাকা। তো এই যে আমাদের মেহেদী ভাইয়ের চিপা বুদ্ধি অনেক ভালো। সে তাকাইছে জায়গা মতো যে আরে একক তো এখানে ঠিক দেওয়া, বাকিগুলো একক ভুল দেওয়া, তাহলে বাকিগুলা বাদ। ঠিক আছে। তো যাই হোক, আপনারাও চোখ কান খোলা রাখবেন, তাহলে দেখবেন যে ম্যাথ না করে অনেক টাইম বাঁচায়। আপনারা হচ্ছে আহ, মানে হুটহাট উত্তর করে ফেলতে পারতেছেন। আমরা যে জাফরিন বিনতে আবেদিন, সমগ্র বাংলাদেশ হচ্ছে 1 টন। এখানে আমরা ছোটবেলা থেকে জিজ্ঞাসা পড়ে আসি বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের আয়তন কত, হ্যাঁ। 1,47,570। আমরা পড়ে আসছিলাম ছোটবেলায় যে বর্গ কিলোমিটার। তো এখানে এটা তো একটা ভুল না যে বাংলাদেশের আয়তন, আয়তন কেন বর্গ কিলোমিটার হবে? আয়তন হবে আপনার ঘন, তাই তো। আর যেহেতু বাংলাদেশ বর্গ কিলোমিটার, তাহলে এটা হওয়া উচিত ক্ষেত্রফল। বাংলাদেশের ক্ষেত্রফল কত? ঠিক আছে। তো যাই হোক, এটা একটা ভুল। জমির আয়তন হয় না, জমির হয় ক্ষেত্রফল। আয়তন হয় বাসার, কারণ বাসার একটা নির্দিষ্ট উচ্চতা থাকে। আপনার রুমের একটা উচ্চতা আছে, কিন্তু আপনি একটা স্কুলের খেলার মাঠে যান, খেলার মাঠের কোনো উচ্চতা নাই। তো এই জন্য খেলার মাঠ, জমি, দেশ, এগুলো হয় ক্ষেত্রফল, এগুলা আয়তন বলা ঠিক না। ঠিক আছে। এই যেখানে একটা আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তুর প্রস্থ উচ্চতা দেওয়া 4 আর 2, বলছে আয়তন নাকি 40। তো ভাই খুবই তো সহজ, দৈর্ঘ্য হইলো কত, এল। তাহলে আমরা বলবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 40। সেখান থেকে আমরা এল এর মান বাইর করে ফেলবো 5। ঠিক আছে। সেখান থেকে আমরা এল এর মান বাইর করবো হচ্ছে 5। ক্যাচ ধরা, তাই না? ক্যাচ ধরা, আচ্ছা আচ্ছা। এটা রিপিট গেল এটা। একটা ঘনকে কয়টা সমকোণ থাকে? চলুন তো চিন্তা করি। একটা ঘনকে আমার এরকম তল থাকে কয়টা? আমার ঘনকে এরকম তল থাকে হইলো 6টা, তাই না? আমার ঘনকে তল থাকে 6টা। একটা তলে কয়টা করে সমকোণ থাকে? একটা তলে এই কোণায় একটা, এই কোণায় একটা, এই কোণায় একটা, এই কোণায় একটা, একটা তলে তাহলে 4টা করে সমকোণ থাকে, তাই না? এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। তাহলে প্রতিটা তলে সমকোণ থাকে 4টা করে। 6টা তল, প্রত্যেকটা তলে 4টা করে সমকোণ। তাহলে আমরা মোট কয়টা সমকোণ পাইলাম? 4 6 24। আমরা পাচ্ছি 24টা সমকোণ। ঠিক আছে। আমরা পাচ্ছি তাহলে 24টা সমকোণ। তারপর চলেন দেখি আর কি ম্যাথ চাইছে। একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150। তো আমরা একটু আগে বলে আসছি যে একটা ঘনক, এই একটা ঘনক, ঘনকে এ, এটাও এ, এটাও এ, সবগুলা হচ্ছে সমান। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই হবে সমান। তো তাই যদি হয়, তাহলে একটা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে কত হবে? আমরা পড়ে আসছি একটু আগে, এটা হবে 6a²। তো সেই হিসেবে আমাদের এখানে 6a² হয়ে যাচ্ছে 150 সমগ্র তলের ক্ষেত্রফল। কারণ কি? কারণ তল হইল 6টা, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হইল a², তাই না? এটা a², এইটা a², তাহলে 6টা a², 6a²। এইটা নাকি 150। তো যদি এটা 150 হয় তাহলে ভাই a² কত? a² তাহলে 25, তাহলে ভাই a এর মান কত? এর মান হইল 5। তো এর মান যদি 5 হয়, এখন তাহলে ঘনকের কর্ণ। তো আমরা বলছি ঘনকের কর্ণের ফর্মুলা কি? √, আমরা বলছিলাম a² প্লাস a² প্লাস a², মানে কি? আমরা বলছিলাম a√3, তাই না? a√3। তো a এর মান তো 5, তাহলে ঘনকের কর্ণ কত হবে? 5√3, 5√3 মিটার। তাহলে এখানে আমাদের উত্তর হবে, তাই না? সো এইটা গেল তাহলে আমাদের এইখানের কাহিনী। ওকে, এটা গেল আমাদের এইখানের কাহিনী। আমরা
এখানে মনে রাখবো কি? মনে রাখবো দুইটা জিনিস। এক, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হলো আমাদের ফর্মুলা নাম্বার এক। আর এক হইলো আমাদের এখানে কর্ণ, ঘনকের কর্ণ এর ফর্মুলা a√3, এটা হবে আমাদের মনে রাখা নাম্বার দুই। এই দুইটা জিনিস আমরা এখানে মনে রাখবো। তারপর আর কি আছে? কোণক। কোণকের কি চাইছে? আয়তন চাইছে। আয়তন, কোণকের আয়তনের ফর্মুলা কি? এই একটা কোণক, এই একটা কোণক, কোণকের আয়তনের ফর্মুলা ভি, এটা হইল 1/3 পাই r² h। তো কোণকের আয়তন সমান কত? 1/3 × পাই ইন্টু আর এর মান কত? আর এর মান হইল 3, দিলাম 3 এর স্কোয়ার, ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হইল 10, দিলাম 10। তাহলে কত হইল? 1/3 পাই 9 × 10, 3 কাটা দিলে 3, তাহলে থাকে হচ্ছে 30 পাই। তাহলে এখানে আমাদের উত্তর হলো 30 পাই। 30 পাই, যেহেতু এখানে আয়তন, তাই হলো ঘন মিটার। ঘন মিটার মানে হলো মিটার কিউব। ওকে, ঘন মিটার মানে মিটার কিউব, 30 পাই মিটার কিউব। চলেন তারপর এখানে কি চাইছে আর? আহ উম, উম, বেলনের আয়তন আর ক্ষেত্রফলের অনুপাত চাইছে। একটা বেলন বা একটা সিলিন্ডার, দিলাম একটা সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল, এদের রেশিওটা এখন আমার কাছে চাইছে। তো চলেন বাইর করি। হ্যাঁ, বাইর করি, তেমন আহামরি কিছু তো না। একটা বেলন, বেলনের আয়তনটা কত? বেলনের আয়তন, ভলিউম, যেটুকু জায়গায় বাতাস ভরে রাখা যায়, সেইটা হইলো πr²h। এন্ড বক্রতলের ক্ষেত্রফল, বাইরের যে তলটা আছে এই তলের ক্ষেত্রফল এরিয়া এ, এরিয়া এ কত? 2πr/h। তো বলছে এদের অনুপাত কত? তো চলুন অনুপাতটা বাইর করি। তো আগে বলছে আয়তন, পরে বলছে ক্ষেত্রফল। তাহলে আমরা আগে লিখলাম আয়তন, পরে লিখলাম ক্ষেত্রফল। v/a মানে হলো v/a। তো v সমান কত? v সমান πr²h। a সমান কত? a সমান 2πr/h। তো কাটাকাটি করতে লাগলো তো প্রায় সব কাটাকাটি চলে যায়, তাই না? পাই পাই কাটা যায়, এইচ এইচ কাটা যায়, r² কাটা যায়। তাহলে আমার v/a এইটা থাকে হইল r/2। তো সেইখান থেকে আমরা বলতে পারি v/a সমান হলো r/2। এখন আর এর মান কত? আমাকে ওরা বলছে যে আর এর মান হইলো 6 সেন্টিমিটার। তো বসাই দেন আর এর মান 6 সেন্টিমিটার। তো তাহলে হইলো 6/2। 6/2 মানে হলো 3/1। তাহলে এটাই আমাদের এখানে উত্তর, যে যে এখানে ভলিউম বা আয়তন অনুপাত ক্ষেত্রফল, হ্যাঁ, আয়তন হইলো ভি, ক্ষেত্রফল হইলো এ, এই আয়তন আর ক্ষেত্রফলের অনুপাত কত? 3/1। এইটা হইলো তাহলে এখানে আমাদের উত্তর, 3/1। চলেন আমরা দেখি আর এখানে কি কি চাইছে আমাদের। অর্ধগোলক। হ্যাঁ, অর্ধগোলক জিনিসটা খুব ইন্টারেস্টিং। অর্ধগোলক মানে কি? গোলক মানে কি? গোলক মানে হলো একটা ফুটবল, তাই না? গোলক মানে একটা ফুটবল। হ্যাঁ, এই করলাম একটা ফুটবল। এখন কি করলাম? ফুটবলটারে আমরা মাঝখান দিয়ে কাইটে ফেললাম। তো ফুটবলটারে যদি কাইটে ফেলি, এখন এটা ফুটবলের আয়তন কত ছিল? ফুটবলের আয়তন ছিল 4/3 পাই r³ এটা ছিল টোটাল ফুটবলের আয়তন। তাহলে এখন উপরে কত হবে? উপরে হবে 2/3 পাই r³। নিচে কত হবে? নিচেও হবে 2/3 পাই r³। এইটা হবে দুইটা আয়তন, তাই না? তাহলে একটা অর্ধগোলকের আয়তন তাহলে কত? পুরাটা যেহেতু 4/3 পাই r³ তাহলে অর্ধগোলক হবে তার অর্ধেক, 2/3 পাই r³। ওকে, 2/3 পাই r³। তাহলে এখানে এইটা হইলো আমাদের উত্তর, 2/3 পাই r³। এখন এইখানে অর্ধগোলকের আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, দাঁড়ান আমি বলি কয় নাম্বার। অর্ধগোলকের একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, সেইটা হলো উম, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের সমগ্রতল। আচ্ছা, কোথায়? এইটা তো গেল, এটা গেল, এগুলা তো গেছে, তাহলে মাঝখানে ঘনফল বেলন এর আয়তন, আয়তাকার ঘনবস্তু গোলকের, আয়তাকার ঘনবস্তু সম্ভাব্য কাটা, বেলনের ভূমি দেয়াল ঘনক,
গোলকের আয়তন ঘনক এর আয়তন গোলকের, এই যে এইটা, এইটা, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই জিনিসটা বেশ সুন্দর। চিন্তা করেন, চিন্তা করেন হলো এরকম, আপনারে দিলাম একটা ফুটবল, হ্যাঁ, এই যে একটা ফুটবল আমি আপনারে দিলাম, এই পুরা ফুটবলটা গায়ে যেটুকু জায়গা রং করা যায় ওটাই তো ক্ষেত্রফল। তো ফুটবলের গায়ে রং করা যাবে যেটুকু জায়গা, হ্যাঁ, এটা একটা ফুটবল। দেখে বারবার বৃত্ত বৃত্ত দেখে তো আমি লিখে দিলাম এটা একটা ফুটবল, ফুটবল মানে এটা একটা গোলক। তো এইটার সমগ্র গায়ে যে সাদা কালো রং করা থাকে না, সেই রং করার এরিয়াটা কত? সেই এরিয়াটা হইলো 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। ফুটবলের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ, এটা মনে রাখবেন, যে একটা ফুটবল, এই ফুটবলের ক্ষেত্রফল হইলো বৃত্ত এর 4 গুণ, এটা মনে রাখবেন। তো এখন কথা হলো ফুটবলটা আমি কাইটা ফেলছি, হ্যাঁ, এটা একটা কাঠের ফুটবল ছিল, এবং কাঠের ফুটবলটা আমি কাইটা ফেলছি। তো তাহলে কাঠের ফুটবলটা আমি এখন কেটে ফেলছি, এই যে আমার অর্ধেক ফুটবল এখন রয়ে গেছে, বাকি অর্ধেক ফুটবল আমার আর নাই। তো ভালো কথা, বাকি অর্ধেক ফুটবল আমার আর নাই, কিন্তু মাঝখান দিয়ে যখন কাটছি, এই জায়গাটা থেকে একটা বৃত্ত রয়ে গেছে না এখন। এই রকম দেখতে হইলে এখন আমার অর্ধেক কাটা ফুটবলটা, আর নিচের অর্ধেক কাটা ফুটবলটা দেখতে এখন কেমন? নিচের অর্ধেক কাটা ফুটবলটা দেখতে এখন রয়ে গেল এই রকম, তাই তো? তো এইটাই হইলো কাহিনী, এটাই হলো কাহিনী যে ফুটবলটা আমি কাইটা ফেলছি, 2 ভাগে ভাগ করে ফেলছি। এখন তাইলে যদি বলি যে ভাই, এইটা তো ছিল 4 পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে এইখানে ক্ষেত্রফলটা কত? এখানে ক্ষেত্রফলটা হবে অর্ধেক 2 পাই আর স্কোয়ার, তাই না? এখানে ছিল যা, 4 থেকে এখানে ক্ষেত্রফল চলে আসলো অর্ধেক, তাই তো? আর বাকি অর্ধেক ক্ষেত্রফল যাবে এইখানে, তাহলে এখানেও বাইরের ক্ষেত্রফলটা হবে কত? 2 পাই আর স্কোয়ার। কিন্তু কাহিনী হইল কি, যে ভাই এই মাঝখানে কিন্তু আরেকটা নতুন বৃত্ত চলে আসছে, হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু এখন রং করা যাবে, এই জায়গা কিন্তু ফাঁকা না, এখানেও কিন্তু এখন রং করা যায়। তো ওই জায়গাটার ভাই ক্ষেত্রফল কত? এই জায়গাটার ক্ষেত্রফল হইলো বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, তাই না? তো তাহলে এই যে আমাদের যে অর্ধগোলক, এই অর্ধগোলকের তাহলে ক্ষেত্রফল কত? 2টা পাই আর স্কোয়ার আর একটা পাই আর স্কোয়ার হইলো 3টা পাই আর স্কোয়ার, তাই না? এই জায়গাটা হইলো পাই আর স্কোয়ার। তাহলে ওভারঅল এখন আমাদের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। ওকে, সো এইটা হইলো গিয়ে কাহিনী, এইটা হইলো কাহিনী। তাহলে যখন বলতেছে অর্ধগোলকের পৃষ্ঠ এর ক্ষেত্রফল 12 পাই, তো অর্ধগোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হইলো 3 পাই আর স্কোয়ার, সেইটা হইলো গিয়া 12 পাই, হ্যাঁ, সেইটা হইলো 12 পাই। তো তাইলে একটু কাটাকাটি করি, চলেন কাটাকাটি করি। কাটাকাটি করলে আমার এখানে হচ্ছে পাই, পাই কাটা, 3 দিয়ে 12কে কাটলে থাকে হচ্ছে 4, তাই তো? 3 দিয়ে 12কে কাটলে থাকে হচ্ছে 4, সেখান থেকে আমরা পাই আর স্কোয়ার হইলো 4, আর এর মান হইলো 2। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হইলো 2, আর এর মান হইলো 2। ইন্টারেস্টিং জিনিসটা কি? ইন্টারেস্টিং জিনিসটা হইলো এই অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে তাহলে অর্ধ গোলকের কাহিনী। উম, তো মোটামুটি আর তেমন কোনো নতুন কিছু নাই। চলেন দেখি আর কি কি আছে। আয়তাকার একটা ঘনকের আয়তন 1000, তাই তো? তো তাহলে a³ সমান হইলো 1000, তাহলে a এর মান হইলো 10। তাহলে কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল এটা হইলো a√3, তাহলে হইলো 10√3। ঠিক আছে, এটা হইলো উত্তর। তারপর এখানে কতটি সাবান রাখা যাবে? তো কি করবেন? করবেন হলো বড় আয়তন ডিভাইডেড বাই ছোট আয়তন। ওকে, বড় আয়তন ডিভাইড বাই ছোট আয়তন, এইটা হইতেছে কতটা সাবান রাখা যাবে সেটা। তারপর চলেন আর কি ছিল এখানে, গোলকের আয়তন। তো গোলকের আয়তনের ফর্মুলা কি? একটা গোলকের আয়তন হইল 4/3, তারপর পাই দিব, তারপর দিব হচ্ছে r³ যদি অপশনে তো পাই দেওয়া, যদি অপশনে পাই দেওয়া না থাকে তখন পাই এর মান কি বসাবেন? তখন পাই এর মান বসাবেন হলো 22/7 r³। আর যদি এখানে যদি দশমিক দেওয়া থাকে তখন বসাবেন 4/3 মাল্টিপ্লাইড বাই 3.14, তারপর দিবেন r³। ওকে, তো ডিপেন্ড করতেছে নাম্বার দেওয়া নাকি দশমিক দেওয়া নাকি পাই দেওয়া, তার উপরে। ওকে,
তারপর তারপর ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, এটাও এ এটাও এ এটাও এ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হলো আয়তন এ কিউব। এ কিউব সমান কত? 64। আমরা জানি যে 64 মানে হলো 4-এর কিউব। 4 4 16, 4 16 64। তাহলে এ কিউব মানে 4 কিউব, তাহলে এ এর মান হলো 4। ওকে, এ এর মান তাহলে হলো 4। এ এর মান যদি 4 হয়, এখন বলছে যে একটা ধারের সমান, একটা ধার হইলো এ, এর মান পাইলাম 4। এখন বলছে একটা ধারের সমান ব্যাস বিশিষ্ট বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাস 2r হইল 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হইল 2। তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, সমান পাই ইন্টু 2 এর স্কোয়ার সমান পাই ইন্টু 4। তাহলে এটা হবে 4 পাই, তাই না? এটা তাহলে হবে আমাদের 4 পাই বর্গ সেন্টিমিটার। গেল এটা। তারপর বাকি সবই এখন হচ্ছে আমাদের সিম্পল সিম্পল। ওই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল জানতে চাইছে। হ্যাঁ, চল এইটা একটু দেখি। 4টা দেওয়াল চাইছে, 6টা চায় নাই। একটা ঘর, ধরুন এই আপনার একটা ঘর। হ্যাঁ, এটা আপনার ঘর। তো বলতেছে যে ভাই, এই ঘরের 4টা দেয়ালের ক্ষেত্রফল কত? তো 4টা দেওয়ালের ক্ষেত্রফল আগে আমরা মাপটা খুব সাবধানে বসাই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। উচ্চতা হইল 4, তো উচ্চতা হইল 4, উচ্চতা হইল 4, উচ্চতা হইল 4। দৈর্ঘ্য প্রস্থ বলছে 12 আর 10। তো নর্মালি আমরা বলি যে ফ্রন্ট ফেসে থাকে হচ্ছে দৈর্ঘ্য, এটা হইল 12, আর ডেপথে থাকে হচ্ছে প্রস্থ, এটা হইল লেটসে 10। ওকে, সমস্যা নাই। তো তাহলে তাহলে এইখানে আমাদের এই যে দেয়াল, এই যে দেয়াল, এই দেয়ালের তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত হবে? আমরা দৈর্ঘ্য পাচ্ছি 12, প্রস্থ পাচ্ছি 4। তাহলে এখানে হবে 12 গুণ 4। 4 12 হইলো কত? 4 12 হইলো 48। তাহলে এইখানে ক্ষেত্রফল হইলো 48। এরকম কয়টা দেয়াল আছে? 48-এর দেয়াল, সামনে আরেকটা আছে, তাহলে টোটাল দেয়াল হইলো 2টা, তাই তো? এই দেয়াল তো 2টা, এখানে একটা, আবার ওই যে ওই পাশে আরেকটা ওয়াল আছে সিমিলার। তারপর আমরা এখন আসি হচ্ছে যে ভাই ওই দেয়ালটা না, এই যে এই পাশের এই দেয়ালটা এখন তাহলে কত? হ্যাঁ, এই পাশে যে আরেকটা দেয়াল আছে, এই দেয়ালের তাহলে এখন ক্ষেত্রফলটা কত? তো তখন আমরা দেখতেছি যে এইটার এক বরাবর আছে 4, আরেক বরাবর আছে হলো 10। তাহলে এটার ক্ষেত্রফল তাহলে কত হবে? এটার ক্ষেত্রফল হবে 4 গুণ 10, তার মানে এটা হবে 40। তাহলে আরেকটা ক্ষেত্রফল হলো 40। এই দেয়াল কয়টা? এই দেয়াল একটা আছে আমরা দেখতেছি বাম পাশে, আরেকটা তাহলে কি ডান পাশে আরেকটা থাকবে। তো এই দেয়ালও হবে আমাদের 2টা, তাই তো? তাহলে এই যে সামনে পিছে 2টা দেয়াল, ডানে বামে 2টা দেওয়াল, দেয়াল তো 4টাই। যখন বলতেছে 4 দেওয়াল, তখন তো এই 4টাই মিন করতেছে। উপরে যে ছাদ, এই ছাদও বাদ, আবার নিচে যে ফ্লোর, হ্যাঁ, এই ফ্লোরটাও কি? ফ্লোরটাও এখানে বাদ। তাহলে ছাদ আর ফ্লোর বাদে বাকি 4টা দেয়াল, 2টা হলো 48, 2টা হলো 40। তাহলে টোটাল ক্ষেত্রফল কত? 48 গুণ 2 হলো 96, 40 গুণ 2 হলো 80। তাহলে টোটাল ক্ষেত্রফল হলো 96 আর 80। 96 আর 80 হলো আমাদের 176 বর্গমিটার। তাহলে এইটা হলো আমাদের ক্ষেত্রফল, 176 স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ওকে, তারপর আর কি কি থাকলো? বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ? বাই দিস টাইম এটা তো মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা। r/2 গুণ, তাই না? r/2 গুণ। তারপর হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। যে আপনারে একটা ব্লক দিছি। হ্যাঁ, ব্লকটা হলো 6 12 15। 6 12 15 এই সাইজের একটা ব্লক আপনারা দেয়া হইলো। তো দিলাম একটা ব্লক, চলেন ব্লকটা দেখি কেমন। ব্লকটা হইলো 6 12 15। তাহলে এইটা হইলো 6, লেটস এটা হইলো 12, আর এই বরাবর হইলো 15। ঠিক আছে, এখন এই ব্লকটা নিয়ে বলছে যে ভাই, এই ব্লকটা থেকে, এই ব্লকটা তো আর ঘনক না, ঠিক আছে? এটা তো ঘনক না, এটা হইলো 6, ওইটা হইলো 12, আর এইটা হইলো 15।
তো এখন আমারে বলছে যে ভাই এটা তো আর ঘনক না, এখন এটার একটু ঘনক বানান তো। তো ঘনক বানাইতে হইলে কি করতে হবে? ঠিক আছে, একটা ঘনকের ব্লক বানাইতে বলছে, তো ঘনক আকারে এটা কাটা হয়েছে। তো যদি ঘনক হইতে হয়, ঘনকের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হওয়া লাগে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হওয়া লাগবে সমান। তো যদি তিনটাই সমান হওয়া লাগে, তাহলে এখন আমরা এই ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত করব? তো তখন আপনি চিন্তা করেন যে আপনি বললেন যে ভাই এক কাজ করেন, এই চার 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 বানান, হ্যাঁ, একটা ঘনক আমরা নিব, সেই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আমরা বানাইলাম চার। তখন আমি কাটতে বসলাম। তো কাটলে চার দিয়ে আমি যদি কাটতে যাই, তখন এখানে আমি চার, আট, 12 তিনবার কাইটে ফেলাইলাম। চার চার, তিনটা চার করলে 12 হয়ে যায়। তো তিনটা কাটলাম। আটকাবো কোথায়? উচ্চতা তো 6, তো আমি চার কেটে নিলাম, বাকি থাকবে 2। আর তো তাহলে কাটা সম্ভব না, তাই না? চার কাটার পর তো বাকি 2 তো আর কাটা সম্ভব না। তাহলে সেখানে তো আর আমার এই ব্লকটা বানানো সম্ভব হচ্ছে না। তো বললাম তাহলে ভাই এক কাজ করেন, চার কাটেন না, আপনি এক কাজ করেন ছোট করে কাটেন, হ্যাঁ, 2 দিয়ে কাটেন। তো 2 দিয়ে কাটতে গেলে 2, 2, 2, তো 2 দিয়ে কাটলে তখন আমি এই বরাবর কাইটে ফেললাম, হ্যাঁ, 2, 4, 6 করে 12, 6টা ভাগ কাটলাম। এখানে 3টা ভাগ কাটলাম। 15 তো আবার কাটতে পারতেছি না। 15 কাটলে 14 পর্যন্ত গেলাম, তারপর থাকে 1। তো 7বার কাটার পর 7 দুগুণা হইলো 14, আর 1 বাকি থাকে। তো আমি তাহলে 2 করেও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কাটতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে এখন তাহলে আমরা মাথায় নিতে পারি যে এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এমন হবে যেন সবগুলা দিয়ে সবগুলাকে ভাগ করা যায়। তাহলে আমরা দৈর্ঘ্যও কাটতে পারবো, প্রস্থও কাটতে পারবো, উচ্চতাও আমরা কেটে কেটে নিতে পারবো। ঠিক আছে? তো ঠিক আছে, তো তাইলে এখন কেমনে কি সবগুলা দিয়ে ভাগ করা যায় মানে কি? সবগুলা দিয়ে ভাগ করা যায় মানে হইলো আমরা বলি কত? গসাগু, তাই না? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো তাহলে এখন আমরা চলুন গসাগু বাইর করব। 6, 12, 15 এর গসাগু কত? তো যারা গসাগু বাইর করতে পারে তাদের তো খুবই ভালো। আর না পারলে দেখে নি। 6 হইলো 2 গুণ 3, 12 হইলো 2 স্কোয়ার গুণ 3, আর 15 হইলো আহ 5 গুণ 3। তো কমন রইছে কোনটা? এখানে সবগুলার মধ্যে আমার কমন রইছে শুধুমাত্র হচ্ছে 3। তো যেটা কমন থাকে সেটাই হইলো গসাগু। তাহলে গসাগু হইলো 3। তো তাহলে যদি এখন আপনি তিন 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 করে কাটেন একটা ঘনক, তখন দেখবেন যে এই বরাবর কাটা যাচ্ছে। হ্যাঁ, এই বরাবর আমরা তিন 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 করে কাটলাম। এই বরাবরও কাটা যাচ্ছে, আমরা 3 আর 3 6 কাটলাম। এই বরাবরও কাটা যাচ্ছে, 1 2 3 4, 1 2 3 4 5, 5বার কাটা গেল, হ্যাঁ। 3 3 3 6 আর 3 9, 9 আর 3 12, আর 3 15। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব বরাবরই এখন কাটা গেল। তাহলে আমাদের সবচেয়ে কঠিন পার্টটা শেষ। সেই কঠিন পার্টটা কি? কঠিন পার্টটা হলো এই বড় ব্লক থেকে যে ছোট ব্লকটা বাইর করা হবে, সেই ছোট ব্লকের শেপটা আমরা পেয়ে গেছি। এখন বলছে যে ব্লকের সংখ্যাটা নির্ণয় করেন, হ্যাঁ, সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন মানে কি? সর্বনিম্ন মানে ব্লকটা যতখানি বড় করা সম্ভব। ওকে, তো ব্লকটা হাইয়েস্ট 3 বাই 3 বাই 3 এই পরিমাণ বড় করা সম্ভব। তো এখন আমরা বলছি যে ব্লকের সংখ্যা যদি জানতে চাওয়া হয়, কেমনে আমরা নির্ণয় করব ব্লকের সংখ্যা? ব্লকের সংখ্যাটা হবে এখানে বড় আয়তন ডিভাইড বাই ছোট আয়তন। বড় আয়তনটা কত? বড় আয়তনটা হলো 6 গুণ 12 গুণ 15। ছোট আয়তনটা কত? ছোট আয়তন হলো 3 গুণ 3 গুণ 3। তো কত হয়? 6 15 হচ্ছে আপনার 90, 9 12 হইলো 108, শূন্য। আর কি থাকে? একটা শূন্য। উম, তারপর নিচে হচ্ছে 3 গুণ 3, 9, 3 9 হচ্ছে 27, তাদের নিচে থাকে হচ্ছে 27। তো তাহলে আমরা এখানে 1080-কে যদি 27 দিয়ে ভাগ করি, তাহলে 1080 ডিভাইড বাই 27, এইটা আমাদের থাকে হলো 4 7 28, 4 20 80, 40টা। তাহলে আমাদের সংখ্যা হইলো তাহলে এখানে 40টা। এটা হইলো আমাদের উত্তর। তাহলে
ঘনকের সংখ্যা কত? 40টা। ওকে, 40টা। এখন এখানে আসেন আমরা আরেকটু কিছু আলোচনা করি। কিছু আলোচনাটা কি? কিছু আলোচনাটা হইলো যে আমরা এখানে 3 3 3 করে নিছি, 2 2 করে নিয়ে ঝামেলা। তো আপনি বলতে পারেন যে ভাই, এত ঝামেলা করলেন কেন? আপনি যদি এরকম একটা ছোট একটা ব্লক বানাইতেন, যেই ব্লকটা হইলো আমাদের দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতা 1। তো যদি আপনি এক এক করে একটা ব্লক বানাইতেন, তখন তো শিওরলি কাটাকাটি করাই যেত। যদি আপনি 1 1 1 করতেন, তখন আপনার এই বরাবর 1 1 করে 12টা ভাগ হইতো, এই বরাবর 6টা ভাগ হইতো, এই বরাবর 15টা ভাগ হইতো, তাই না? তো আপনি তো একটা ব্লক 1 1 1 নিতেই পারতেন। তো নিলে কি সমস্যা ছিল? সমস্যা হলো এইটা যে আমাকে বলছে কি, ঘনকের সর্বনিম্ন সম্ভাব্য সংখ্যা, মানে কি, ঘনক হইতে হবে কম। ঠিক আছে, ঘনক কম হওয়া লাগবে। তো যদি আমি এক এক করে নিতাম, আমার কি অনেক বেশি ঘনক হয়ে যেত এইখানে, তাই না? অনেক বেশি ঘনক হয়ে যেত। ওই বলছে এটা একটা কেক, কেক কাটার সময় তুমি খুব বেশি ছোট পিস করতে পারবা না, যত সম্ভব বেশি বা বড় পিস রাখতে হবে। হ্যাঁ, বড় পিস হইলে কি, পিসের সংখ্যা হবে কম। আর ছোট পিস হইলে কি হবে, পিসের সংখ্যা অনেক বেশি হবে। তো অয় বলছে যে ছোট পিস করা যাবে না, বড় পিস করবা, যাতে এই ঘনকের যে এই যে কেকের যে পিস, এই পিসের সংখ্যা যেন কম হয়। পিসের সংখ্যা কম হইতে হবে, তাই পিসটা বড় হইতে হবে। তাই আমরা এখানে এক নিই নাই, হাফ নিই নাই। হ্যাঁ, এক হাফ 0.1 নিলে তো মিলতোই, কিন্তু বলছে ছোট করা যাবে না, বড় করতে হবে। তো হায়েস্ট কত বড় করা যায়, তার জন্য আমরা দেখছি কি, গসাগু বাইর করে নিছি। হ্যাঁ, গসাগু মানে হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর। আমরা হায়েস্ট মানটা নিয়েই আমরা পিসটা করছি। তারপর হায়েস্ট পিস যখন হইছে, তখন কি পিসের সংখ্যাটা কম হইছে, 40টা হইছে। ঠিক আছে। তো এইটা গেল কাহিনী। আর এখানে কি আছে, আর তেমন কিছু নাই। বাকি যা আছে আপনারা এখন কম বেশি এগুলা সবই পারবেন। ঠিক আছে, এখানে আর তেমন নতুন কিছু নাই। আমাদের বাকি সবই হচ্ছে সিমিলার। কয়টা বাজে? 7:55, তাই না? উম এখানে আর কি কি আছে, আমরা একটা আমাদের ফর্মুলাটা লিখে রাখি। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য চাইছে। কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হবে √A² যোগ B² যোগ C²। কর্ণের দৈর্ঘ্য কত? √, 6 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার। তারপর এখানে গোলকের আয়তন চাইছে, কিন্তু এটা দিচ্ছে হচ্ছে ব্যাস। এটা হইলো ব্যাস। 2r = 6, তাহলে r সমান হইলো 3। তাহলে গোলকের আয়তন কত? 4/3 পাই ইন্টু আর এর কিউব হলো 3 এর কিউব। তো তাহলে এখানে থাকে হচ্ছে ভি সমান 4 ইন্টু পাই ইন্টু 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার 9, 4 9 36, এটা উত্তর হবে 36 পাই। ঠিক আছে, উত্তর হলো 36 পাই। তারপর চলেন, তারপর কি আছে? তারপর হইলো আমাদের ঘনবস্তু। এই যে ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল। তো সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল এটা হবে, আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা এইটার সাথে আজকের ক্লাসটা শেষ করি। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে আমাদের ওই, আমরা প্রথম দিকে বীজগাণিতিক ফর্মুলা দিয়ে যে ম্যাথটা করছিলাম, সেই ফর্মুলাটা কাজে লাগবে। আমরা একটা এক্সাম দিছিলাম শুরুতে বীজগাণিতিক ফর্মুলাগুলো নিয়ে। হ্যাঁ, দেখেন এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদেরকে বলছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি হলো 17। তার মানে A+B+C, এইটা হইল 17, দিয়ে রাখলাম 1 নাম্বার। 2 নাম্বারে আমার বলছে যে কর্ণের দৈর্ঘ্য হইল 12। কর্ণের দৈর্ঘ্য 12 মানে কি, A² + B² + C², পুরাটার রুট হইল 12। এটা আমাকে দেওয়া 2 নাম্বারে। এই দুইটা দেওয়া। বলছে কি, সমগ্রতলের ক্ষেত্রফল। একটা ইটের টুকরা নিলাম, এই ইটের টুকরার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আমরা যদি বলি যে এইটা হইল এ, এটা হইল বি, এটা হইল সি, তাহলে এটার ক্ষেত্রফল বিসি, এইটা হবে এসি, এন্ড এইটা হবে এবি। এরকম বিসি আছে দুইটা, এসি আছে দুইটা, এবি আছে দুইটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এটা হবে 2টা এবি যোগ 2টা বিসি যোগ 2টা এসি। আমাকে এইটা জানতে চাইছে যে 2 × এবি যোগ বিসি যোগ এসি সমান কত। তো তাই যদি চায়, এখন কেমনে বাইর করব? সূত্র লাগবে। তো চলেন আমরা সূত্র নিয়ে কাজকর্ম করা শুরু করি। আমরা 1 আর 2 কেটে, যেহেতু জায়গার সংকট, এখানে আমরা অলরেডি লেখা শুরু করে দিই। A+B+C = 17। তার মানে আমরা বলতে পারি A+B+C, এটার হোল স্কোয়ার
সমান 17 এর স্কোয়ার। আর এখানে আমরা বলতে পারি রুটটা উঠাই দিই, তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান 12 এর স্কোয়ার। তো তাই যদি হয়, তাহলে এখন সূত্রটা কি? সূত্রটা হলো এরকম যে এ প্লাস বি প্লাস সি এইটার স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2 এ বি যোগ বিসি যোগ সি এ, তাই তো? তো এই এ এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান কত? এটার মান হলো 17 এর স্কোয়ার। এখানে 12 এর স্কোয়ার দিছি বলে এটা হচ্ছে 12, হ্যাঁ এটা হচ্ছে 12। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত? এটা হলো 12 যোগ 2 এ বি যোগ বিসি যোগ সি এ। 17 স্কোয়ার মানে কত? 17 স্কোয়ার মানে হইলো আমার এখানে 17 স্কোয়ার মানে হইল 289, 289, সাত সাত সাথে 49, তাহলে এখানে থাকে হচ্ছে আমার 289 হবে, হ্যাঁ 289 হবে। এটা হবে 289। তারপর হচ্ছে, আচ্ছা এখানে 12 স্কোয়ারটা আমি কেটে দিছি কেন দূর? এই জন্য আমি চিন্তা করে মিলাই পারতেছি না, বললাম যে স্কোয়ারটা হবে না, স্কোয়ারটা তো হবে দূর। এটা হবে 12 স্কোয়ার, এটা হবে 12 স্কোয়ার, হ্যাঁ 289। আর এখানে থাকবে হচ্ছে 12 স্কোয়ার হবে 144 যোগ হচ্ছে 2 আমাদের এবি যোগ বিসি যোগ সিএ। তো এইটা, এরপর কি করবেন? এরপর কাটাকুটি করেন, হ্যাঁ কাটাকুটি, সরি মাইনাস করেন, মাইনাস করলে তো তাদের পেয়ে যাচ্ছেন। আমার তো লাগবে, হইলো সমগ্রতলের ক্ষেত্রফল। এটা তো এটাই, 2 এবি যোগ বিসি যোগ সিএ। এটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল। তো এই পাশে 289 আছে, সাথে 144টার পাশে মাইনাস করে দেন, তো করলে কত হয়? 145 হয়, তাই না? 145 হয়। তো তাইলে আমার এখানে উত্তর হবে 145। ওকে, সো জিনিসটা একটু ইন্টারেস্টিং, কারণ আমাদের দুইটা, মানে আমাদের এই যে খুব সুন্দর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা এখানে আমাদের ইনকর্পোরেট করা লাগছে, ইউজ করা লাগছে, হ্যাঁ করে তারপর আমরা এখান থেকে আমাদের এই মানটা যে কত সেটা আমরা বের করে ফেলছি। তো এটা বেশ সুন্দর একটা ম্যাথ, এন্ড এটার সাথে আমরা মোটামুটি আমাদের আজকের ক্লাসটা শেষ করতে পারি। আমাদের আর তেমন কোনো ম্যাথ এখানে নাই যেটা আলোচনা করার মতো। ওকে।